একটা লোক হুইস্কি খাওয়ার অপরাধে আপনি যদি তাকে পিটান, তখন এটা প্রতিবাদ করার কারণ আছে যে হুইস্কি খাওয়ার অপরাধে আপনি তাকে পিটাইলেন কেন? সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন। এটা তো আমি অবশ্যই প্রতিবাদ করবো, মানুষ যা কিছু ভাবুক না কেন। আপনি দেখেন আমার ফেসবুক পোস্টে আমি লিখেছি ফ্রান্সে যে কল্লা কেটে ফেলেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না, কোনোভাবেই এটা একসেপ্টেবল না। তো তখন আমি চিন্তা করবো পপুলিস্টের কথা? নো, আমার কথা হচ্ছে আমি অকারণে আঘাত দিব না, যেটা দরকার না এটা করবো না। আপনার মনে আছে বাংলাদেশে একজন মুক্ত মনের সাংবাদিক বলে পরিচিত, উনি একজন হিন্দু ধর্মের দেবীকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, আপনার মনে আছে খালেদ? এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মে যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে দেওয়ার দরকার ছিল না। আননেসেসারি মানুষকে মনে কেন কষ্ট দিবেন? কিছু কিছু জায়গায় মানুষ খুব সফট থাকে, যদি প্রয়োজন পড়ে দিবেন। কেউ যদি বলে যে সাইদি হুজুরকে চাঁদে দেখা গেছে, অবশ্যই আপনি প্রতিবাদ করবেন, ফালতু কথা প্রতিবাদ করবেন, অকারণে কষ্ট দিবেন না, এটা বলছি। সেকেন্ড কথা, খালেদ আপনি আরেকটা কথা বলেছেন, আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, আচ্ছা প্রফেট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি? মত প্রকাশের স্বাধীনতা। আরে বাবা, যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে, একটার পর একটা মামলা খাচ্ছে, তখন কেন বলেন না? যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ফিজিক্যালি যে ট্রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে, তখন কেন বলেন না মত প্রকাশ স্বাধীনতা? তো আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না, আমাদের বড় বড় পাওয়ারফুল লোকদের সম্পর্কে বলা যাবে না, সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না, ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না। আর শুধুমাত্র প্রফেটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু বলা হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন, এটা হচ্ছে অন্যায়। কারণ আমার খুব ইচ্ছা করে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু সমালোচনা করতে, আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে, আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে, কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি, সেলফ রেস্ট্রেইন করি, সেলফ সেন্সর করি, ঠিক আছে? আর প্রশ্ন যেটা ছিল, দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন, মিডিয়া তো কনস্ট্রেইন। মিডিয়া কি আমার আপনার টাকায় চলে? আমার আপনার টাকায় চলে যারা, আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে, যারা বেতন পায়, বড় গাড়ি চড়ে, বড় বাড়িতে থাকে, ক্ষমতা দেখায়, এই বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, সরকার বলেন, আমলা বলেন, আমার টাকায় সে চলে, আমাদের জনগণের টাকায় সে চলে। বাংলাদেশের সংবিধান লেখা আছে তারা হচ্ছে আমাদের সেবক। মিডিয়া কি আমার আপনার টাকা চলে? তাদেরকে আমরা বেতন দেই? তাহলে এটা তাদের বিজনেস। এবং মিডিয়া কি ইয়ের মধ্যে সংবিধানে বলে দিয়েছে তারা আমাদের সেবক? তো মিডিয়ার সাথে ওদের কম্পেয়ার করেন কেন? মিডিয়ার অনেক কনস্ট্রেইন্ট আছে। বাংলাদেশে মিডিয়া মুক্ত পরিবেশে কি সাংবাদিকতা করেছে খালেদ, সেটা আমরা এরশাদ আমলে দেখেছি, আনফরচুনেটলি এরশাদ আমলে দেখেছি। এরশাদ আমলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কি ছিল। এই সরকারের সময়, বাংলাদেশে কোনো আপনি কি বাংলাদেশে দেখেন? এই সরকারের সময় বাংলাদেশে কার্টুন দেখি না, কারণ শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন, সেই জন্য দেখি না, সম্ভবত। আমি জানি না, আরো কারণ আমি জানি না, কিন্তু অনেক সরকারের কার্টুন দেখি। কিশোর কেন গ্রেফতার হলো খালেদ? কিশোর কেন গ্রেফতার হলো? আপনি এরশাদ সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা, উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা আসলে ওই সময় কি সাংবাদিকতা দেখেছি। এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ শোনা, বালিশ কাণ্ড, রূপপুর, যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে। মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে দিচ্ছে? মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না, মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন, কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না। না খালেদ, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে বলেন রিপোর্ট কম দেখেন না, একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন। থিওরিটিক্যালি আপনি বলেন তো, থিওরিটিক্যালি আপনি বলেন উইথ অল ইওর অনেস্টি, এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব? আপনি হ্যাঁ বা না বলেন। আমি জানি না সম্ভব কিনা, কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পর সেটা অনেকটা অন্যরকম হয়েছে। কিন্তু আমি আপনাকে বলি, পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া, যিনি বলেছিলেন যে তিনিকে গুলাগ বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত, তাকে জেলে পাঠানো হয়েছে আপনি, এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল। আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল। তাহলে এটা কবে? পদ্মা সেতুটা 2013-12 আগে। আমি আপনাকে বলি বাংলাদেশে আমি যেভাবে দেখি, আমার ভুল হতে পারে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন 96 ছিল তখন বাক স্বাধীনতা ছিল। শেখ হাসিনা সরকার যখন 2008-এ আসছে, প্রপার ইলেকশনে বাক স্বাধীনতা ছিল, অনেকাংশ ছিল। যখন ভুয়া ইলেকশন প্রথমটা হলো 2014, তখন বাক স্বাধীনতা অনেক কমে গেছে। 2018 সনের অবিশ্বাস্য নির্বাচনের পর এটা আরো কমে গেছে, গ্র্যাজুয়ালি কমে গেছে। এই মুহূর্তে সম্ভব না। যদি প্রথম আলো আর ডেইলি স্টার সবই লিখতে পারে, তাহলে আমরা যেটা নেত্র নিউজে দেখি বা আপনি বললেন কনক সরার বিভিন্ন ক্লিপিংসে দেখি, বিভিন্ন ক্লিপিংস বললাম আর কি,
সেগুলি কি আপনার বা আল জাজিরায় প্রধানমন্ত্রী মানে বর্তমান সরকারের খুবই পাওয়ারফুল একজন সম্পর্কে যে প্রতিবেদনগুলো আসছে, সেটা কি প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কারো বুকের পাটা হয়েছে? সেগুলো নিয়ে কোনো কথা বলা আছে? আমি আপনাকে প্রশ্ন করেছি যে বাংলাদেশের 2018 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নানা রকম চিত্র দেখিয়ে তো আচ্ছা। পত্রপত্রিকাগুলি রিপোর্ট করেছে, সবগুলি পত্রপত্রিকা আমি সবার মধ্যে দেখেছি, কিন্তু তার কি ইমপ্যাক্ট আমরা আসলে দেখতে পাই বা মানে তাকে তার আসলে ইমপ্যাক্ট আপনি কিভাবে দেখবেন? জি অবশ্যই করেছে। আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন যদি তার কোনো ইমপ্যাক্ট না থাকতো তাহলে অন্তত সরকার উপনির্বাচন অন্তত একটা টেস্ট কেস হিসাবেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করতে পারতো। ইমপ্যাক্ট আছে দেখেই এত ভয় পায় যে একটা সামান্য উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করার সাহস পায় না। সেকেন্ড কথা হচ্ছে ইমপ্যাক্ট আপনি বুঝবেন কিভাবে? গাদ্দাফি মারা যাওয়ার আগে, সাদ্দাম মারা যাওয়ার 1 বছর 2 বছর আগে, বা আপনার পিনোচেটের পতনের 1 বছর আগে, বা নিকোলাস চাউসেস্কুর পতনের 2 বছর আগে কি আপনি বুঝতে পারছেন ইমপ্যাক্ট? যখন ইমপ্যাক্ট হবে, ইমপ্যাক্ট তো বোঝা যায় না রে ভাই। পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় বর্বরচিত শাসকের প্রতিও মানুষ কত ক্ষুদ্র এটা বোঝা যায় না স্যার। সেখানে আমি বলতেছিলাম যে স্যার আমি সেখানেই বলতেছিলাম যে মিডিয়া তো আসলে যখন যে ঘটনা যেভাবে দেখতেছে রিপোর্ট তো করতেছে, মানে এই 2018 সালের ইলেকশন কো 2000 জি জি আমি আপনাকে বলি করছে খালেদ। আমি একটু খালি বলি কি কি কিছু বিষয় না করতে পারে না। যেমন আপনাকে আমি বললাম, একটা উদাহরণ দিলাম, এত বেশি প্রকাশ্যে আমি বলতেও পারতেছি না আপনাকে, আমারই সাহস নাই যে কি কি বিষয় নিয়ে রিপোর্ট করা যাবে না। ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ। আপনাকে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি। আপনি যে বললেন যে খালেদা জিয়ার পুত্রদের সম্পর্কে ওনার সঙ্গে রিপোর্ট করা যেত, ভুল হোক শুদ্ধ হোক, আমি বিশ্বাস করি এখন এটা সম্ভব না। ভুল যে রিপোর্ট, শুদ্ধ রিপোর্ট কোনোটাই সম্ভব না। আরো অনেক 3-4টা ক্ষেত্র আছে, এটা বলার সাহস আমার নাই আপনার কাছে, ঠিক আছে? বাট এটা সম্ভব না। এটা 2008 সনে সম্ভব ছিল। 2008 সনের পরে প্রথম আলোতে 2008 তো একটা ইন্টারেস্টিং টাইম। না 2008 এর ইলেকশনের পর আমি বলছি, শেখ হাসিনা সরকার ওই সময় গঠিত হওয়ার পরে। আচ্ছা 2008 এর থেকে 2014 পর্যন্ত যে সরকার যে ছিল, 2009 থেকে 14 যে সরকার ছিল, সেই সরকারের সময় সম্ভব ছিল। আপনাকে একটা এক্সাম্পল দেই। আমি প্রথম আলোতে লিখেছি একটা হত্যার ঘটনাতে, ওখানে আমি লিখেছি দায় নিবেন না প্রধানমন্ত্রী, হেডিং অসম্ভব। এই হেডিং দিয়ে এখন কোন আর্টিকেল এডিটোরিয়াল লেখা অসম্ভব। আমি আপনাকে 100% নিশ্চিত করছি, আপনি এখানে 0.5% লোকের বিরুদ্ধে কিচ্ছু লিখতে পারবেন না। দে আর ভিভিআইপি এবং সাম অফ দেম আর দ্য বিগেস্ট ক্রিমিনাল। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই আপনাকে। হলমার্কের ঘটনায় কত বছর যাবত জেলে আছে যারা জড়িত ছিল, পিছন থেকে যারা কলকাঠি নেড়েছিল হলমার্কের ঘটনা, আপনাকে কংক্রিট এক্সাম্পল দিচ্ছি, তারা কি কেউ বিচারের সম্মুখীন হয়েছে? আপনি কি বিশ্বাস করেন যে একটা ব্রাঞ্চের ম্যানেজার একটা লোককে 12 কোটি টাকা দিবে ওইখানে পরিচালনা পরিষদের কারো ছাড়া? ওই সময় যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা নাম এসেছিল তার বিচার হয়েছিল? আপনি যে সরকারের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে এত অভিযোগ, ব্যাংক লোপাট হয়ে গেল, সে কি বিচারের সম্মুখীন হয়েছে? আমি আপনাকে বললাম যে 0.5% ভিভিআইপি দের টাচ করতে পারবেন না এখানে। সম্রাট বিরুদ্ধে যখন অভিযান চালানো হলো তখন তো আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে গডফাদার কাউকেও ছাড় দেওয়া হবে না, গডফাদার কাউকে ছাড় দেওয়া হবে না। এটা আরো অনেক নেতা বলেছেন। তার মানে তারও গডফাদার আছে। কই গডফাদার? সম্রাটকে আকাশ থেকে সম্রাট হয়েছে? শাহিদ যে কাজগুলা পেয়েছে আকাশ থেকে পেয়েছে? পিছনে লোকটা কই? সাবরিনাকে বলে পিজি হসপিটালে, সরি বঙ্গবন্ধু হসপিটালে নিয়ে গেছে কাজটা পাওয়া যাওয়া কিছু নেতা, তারা কই? কিন্তু নাম নিতে পেরেছে পত্রিকা। আমি ছোট এক্সাম্পল, জি আমি আপনাকে ছোট এক্সাম্পল দিলাম। এরা হচ্ছে ফুড সোলজার। এই দেশে ফুড সোলজারদের আপনি ছিঁড়া ফেলতে পারবেন, অসুবিধা নাই। এই দেশে দুর্বল শ্রেণীর যারা নেতা আছে, এটা অত পাওয়ার নাই, তাদেরকে আপনি ছিঁড়া ফেলতে পারবেন, অসুবিধা নাই। আর প্রবীর শিকদার যে এই কথা আপনি বললেন একটা মফস্বল জায়গা থেকে লিখছে উইথ ভেরি লিমিটেড সার্কুলেশন, একই কথা যদি মেইন স্ট্রিমে কেউ লিখে খবর হবে। অনেক রকম আছে, মানে ইম্প্যাক্ট ওয়াইজ চিন্তা করা হয় যে আপনার এইটার ইম্প্যাক্টটা কি। প্রবীর শিকদারকে যা শাস্তি দেওয়ার আর চেয়ে বেশি কি শাস্তি দিবে? শাস্তি তো হয়ে গেছে তার। এখন আমারে যদি জেলে দেয়, 3 বছর জেলে আসার পর আমি বললাম সরকার অন্যায়ভাবে জেলে দিয়েছে, আপনি আমার বলেন যে আসিফ নজরুল বলতে পারতেছে অন্যায়ভাবে জেলে দিয়েছে। আরে ভাই, আমি তো 3 বছর জেল খাইতে আসছি, এটাই তো অন্যায় ছিল, ওটাই বিগার অন্যায়। এখন আমি আপনাকে মানে আমার কাছে মনে হচ্ছে কি, ওই যে আপনাকে ওইটাই বললাম যে পিছনে আপনি যে বলেন খুঁটি, সবচেয়ে আসল যারা আছে তাদের নাম উচ্চারণ করার সাহস নেই আমাদের অনেক ক্ষেত্রে।
আমরা প্রফেসর আসিফ নজরুলকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথে প্রফেসর আসিফ নজরুল ছিলেন প্রফেসর মিজানুর রহমান। তারা দুজনই আজকে কথা বললেন যে জনগণকে বিভ্রান্ত করার দায় বা দায়িত্ব কার। তারা অনেকগুলি বিষয়ে আলোচনাও করেছেন। দর্শক, আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।